নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। এবার আসি কালকের ম্যাচের কথা। তো কালকে কিন্তু ইস্ট বেঙ্গল আরএফডিএলে অ্যাডামাস ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু এক ম্যাচ বাকি থাকতে ইস্ট বেঙ্গল ইস্ট জোনের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করলো। কাল কিন্তু ইস্ট বেঙ্গলের দুটো বয়স ভিত্তিক টিমই বড় সাফল্য পেল, যেখানে এআইএফএফ এর সাব জুনিয়র অনূর্ধ্ব 13 প্রাথমিক পর্বের ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল 9-1 হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। ইস্ট বেঙ্গলের শিশির সরকার হ্যাট্রিক করেছে, দুটি করে গোল করেছে দীপক মণ্ডল ও মানব মার্জিত, এবং একটি করে গোল করেছে রক্তিম রায় ও অভ্রতে। এই টিমটাই কিন্তু মোহামেডানের বিরুদ্ধে 16 গোলে জিতেছিল। আবার আরএফডিএলে কালকে অ্যাডামাসের সাথে ম্যাচটা জেতার ফলে 9 ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট 17, যার ফলে কিন্তু গ্রুপ টেবিলে টপ করে ইস্ট বেঙ্গল পরবর্তী রাউন্ডে গেল। কালকে গোলগুলো করেছে অভিষেক কুঞ্জম, তন্ময় দাস এবং রাজিবুল মিস্ত্রি। অন্যদিকে মোহনবাগান কাল 1-1 গোলে ড্র করেছে জামশেদপুরের সাথে, যার ফলে কিন্তু পরের রাউন্ডে মোহনবাগানের যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কালকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন ফারদিন আলী মোল্লা। এরপর আসি একজন ভারতীয় প্লেয়ার বিজয় ছেত্রী। তিনি কিন্তু লাতিন আমেরিকার একটি ক্লাবের জার্সি পরতে চলেছেন। এই বিজয় ছেত্রী ইস্ট বেঙ্গলের প্লেয়ার অজয় ছেত্রীর ভাই। তিনি চেন্নাইতে ছিলেন। তিনি লোনে উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কোলন এফসিতে সই করেছেন। এই আইএসএলে তার খেলার খুব একটা সুযোগ না পেলেও তিনি আই লিগে শ্রীনিধির হয়ে খুব ভালো খেলেছিলেন। এজেন্টের মাধ্যমেই যোগাযোগ হয়েছে এবং তিনি 1 বছরের জন্য লোনে গেছেন। কোলনের ডিরেক্টর মার্সেলো রিফাস বলেছেন, আমাদের হাতে যখন বিজয়ের বায়োডাটা ভিডিও আসে সেটা থেকে আমরা উৎসাহিত হই। আশা করি ও প্রথম টিমে জায়গা করে নেবে। ও ভালো খেললে ফুটবল আর নেবার ব্যাপারে আমরা এক নতুন মার্কেটের সন্ধান পেয়ে যাব। এরপর আসি কিছু ট্রান্সফার রিউমারে। তো প্রথমেই বলি রাহুল ভেগের কথা। তো কিছুদিন ধরেই একটা গুঞ্জন চলছিল যে রাহুল ভেগেকে ইস্ট বেঙ্গল প্রস্তাব পাঠিয়েছে এবং কথাবার্তা এগাচ্ছে, যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিল রাহুল হয়তো আবার প্রাক্তন ক্লাবে খেলবে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি এবং যা খবর উঠে আসছে তাতে কিন্তু রাহুল ভেগেকে বেঙ্গালুরুর পথে আমরা যেতে দেখতে পারি। ইস্টবেঙ্গল তাকে প্রস্তাব পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তিনি বেঙ্গালুরু যাওয়াটাই বেশি পছন্দ করছেন এবং পরের মরশুমে আমরা তাকে বেঙ্গালুরুর জার্সি গায়ে খেলতে দেখতে পারবো। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বেঙ্গালুরুর নেক্সাস। কিছু সিনিয়র প্লেয়ারের এমন একটা লবি আছে, বেঙ্গালুরু খেললেই জাতীয় দলে জায়গা পাকা, যার ফলে তোমার স্যালারিটাও ইনক্রিজ করবে। নইলে যেখানে সানা নিখিল অলরেডি রয়েছে সেখানে রাহুল ভেগের কি দরকার ছিল? তো ভারতীয় দলে এই রাজনীতি কবে ভাঙবে কেউ জানে না। কিছু প্লেয়ার অনিচ্ছা সত্ত্বেও সেখানে খেলে যাচ্ছেন। যাই হোক, পরের বছর ইস্টবেঙ্গলে কিন্তু রাহুল আসছে না, তিনি সম্ভবত বেঙ্গালুরুতেই যাচ্ছেন। এরপর আসি কালকের যেই প্লেয়ারটাকে নিয়ে সব থেকে বেশি গুঞ্জন উঠেছিল, সেই জেইমি ম্যাকলারেনের কথায়। তো শোনা যাচ্ছিল জেইমি ম্যাকলারেনকে ইস্টবেঙ্গল নাকি প্রস্তাব পাঠিয়েছে। আইএসএল এর বড় একটা মিডিয়া কিন্তু এই খবরটা প্রকাশ করেছিল, যার ফলে সবাই কিন্তু এই খবরটা নিয়ে চর্চা করতে শুরু করে দেয় এবং প্লেয়ারটার বায়োডাটা খুলে দেখতে শুরু করে দেয়। এবং সেখানেই একটা বড় খটকা লাগে প্লেয়ারটার স্যালারি দেখে। প্লেয়ারটার কিন্তু 14.5 কোটি টাকা মার্কেট ভ্যালু। ইস্টবেঙ্গল এত টাকা দিয়ে কোনো প্লেয়ার নেবে এটা কিন্তু বিশ্বাস করা একটু কঠিন। সুতরাং এটা একটা ওয়াইল্ড রিউমার, এটা ধরে নেওয়াই যায়। এবং পরে দেখা যায় ওটা কিন্তু একটা পিওর মিসকমিউনিকেশন ছিল, যেখানে ওই প্লেয়ারটারই একজন ঘনিষ্ঠ জানিয়েছেন জেইমি ম্যাকলারেনকে অন্য কোনো ক্লাব ইনকোয়ারি করেছে, কিন্তু সেটা অন্য যে কোনো ক্লাব হতে পারে, ইস্টবেঙ্গল নয়। এরপর আছে ডিয়ামান্টোকস ও হরহে পেরেরা ডিয়াজের কথায়, যেখানে মার্কাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন মাদি তালালের ঘটনাটা ঠিক হলেও ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে সেগুলো কিন্তু ঠিক নয়। ফলতই একটা কনফিউশন তৈরি হয় এবং তারপর তিনি আবার একটি টুইট করেন এবং কনফিউশন দূর করেন। তিনি বলেন, ডিয়ামান্টোকস এবং হরহে পেরেরা ডিয়াজ ওয়ে অফ দ্য মার্ক, অর্থাৎ ধরাছোঁয়ার অনেক বাইরে ইস্টবেঙ্গলের। সুতরাং এটা ধরে নিতেই হবে ডিয়ামান্টোকস ও হরহে পেরেরা ডিয়াজ কিন্তু ইস্টবেঙ্গলে আসার ব্যাপারটা একটা রিউমার ছিল। তিনি পরে আরও টুইট করে বলেন, মুম্বাই সিটি এফসির সাথেও কিন্তু ডিয়ামান্টোকসের কোনো যোগাযোগ হয়নি। এখন দেখা যাক ব্যাপারটা কত দূর এগায়। আমরা দেখেছি মার্কাসের সব খবর কিন্তু সবসময় ঠিক হয় না, কিছু কিছু খবর ভুলও হয়। এখন এই খবরটা ঠিক না ভুল সেটা তো ভবিষ্যতেই বলবে। যেরকম আমরা আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। এরপর আসি সাউল ক্রেসপোর কথায়। শোনা যাচ্ছে সাউলকে কিন্তু আইএসএল এর বিভিন্ন বড় বড় ক্লাব অফার করে রেখেছে, যার মধ্যে বেঙ্গালুরু অন্যতম। কিন্তু সাউল ইস্টবেঙ্গলের সঙ্গেই কন্টিনিউ করতে চাইছেন। ইস্টবেঙ্গল কিন্তু সাউলকে 1+1 ইয়ারের একটা চুক্তি দিতে চাইছে, যেখানে 1 বছর ভালো খেললে পরের বছর কন্টিনিউ করবে, এরকম একটা ক্লজ রেখেছে এবং ডিলটা সেরকমই করতে চাইছে ইস্টবেঙ্গল। সাউল কিন্তু তাতে রাজি হচ্ছে না, তিনি কিন্তু পরিষ্কার 2 ইয়ারের একটা ডিল চাইছেন। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। আশা করি ব্যাপারটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে এবং পরের বছরের জন্য দল গঠনটা আরও জোর কদমে এগাবে। এখানে বলে রাখি ইস্টবেঙ্গলের কিন্তু মঙ্গলবার থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। ইস্টবেঙ্গল আরও 3টে ম্যাচ খেলবে, যেখানে কিন্তু এখনও ইস্টবেঙ্গলের আশা শেষ হয়ে যায়নি, এখনও কিন্তু চান্স আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।